সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলার প্রথম পত্র বিষয়ে একটি গদ্যাংশ থেকে একটা বিষয় নির্বাচন করেছি। সেটি হচ্ছে তোমার ছোট গল্প নিম গাছ। তোমরা পড়ে থাকবে অথবা দেখে থাকবে যে নিম গাছ। তো চলো আমরা কথা বলি নিম গাছ নিয়ে। তো নিম গাছ লিখেছেন কে? এই ছোট গল্পটি কে লিখেছেন? বনফুল। দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি এখানে বনফুল। তো তার প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এটি তার ছদ্মনাম। বলাই চাঁদ মুখোপাধ্যায় হচ্ছে তার প্রকৃত নাম। তার জন্ম কত সালে? জন্ম হচ্ছে 1899 সালে, 19শে জুলাই। কোথায়? এই যে বিহারের অন্তর্গত পূর্ণিয়ায় মনিহার গ্রামে 19শে জুলাই 1899 সালে তার জন্ম। তার পিতার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। ঠিক আছে। তার শিক্ষা জীবন খেয়াল করো। তিনি 1918 সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে, সাহেবগঞ্জের ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে। তো ইংরেজি উচ্চ বিদ্যালয় আমি সংক্ষেপে লিখেছি 1918 সালে ম্যাট্রিক। এই যে ম্যাট্রিক অর্থ হচ্ছে তোমার বর্তমানের এসএসসি। আমরা খেয়াল করবে ম্যাট্রিক, ম্যাট্রিকুলেট, ম্যাট্রিকুলেট থেকে ম্যাট্রিকুলেশন, ম্যাট্রিকুলেট থেকে ম্যাট্রিকুলেশন, ম্যাট্রিকুলেশন নাউন, এটি ভার্ব। ম্যাট্রিকুলেট হচ্ছে কলেজে প্রবেশাধিকার। তো ম্যাট্রিকুলেশন প্রবেশিকা বা এন্ট্রান্স বলা হতো। সেখান থেকে পরিবর্তন হয়ে বর্তমানে এসেছে সেটি এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ম্যাট্রিক পরীক্ষা পাশ করেন 1918 সালে এবং 1920 সালে আইএসসি, আইএসসি তোমরা খেয়াল করবে আইএসসি, ইন্টারমিডিয়েট অফ সায়েন্স, যেটা বর্তমানে বলা হচ্ছে হায়ার এইচএসসি। ঠিক আছে। এইচএসসি পাশ করেন 1920 সালে। কোত্থেকে? সেন্ট কলম্বাস কলেজ থেকে, সেন্ট কলম্বাস কলেজ থেকে। এরপর 1927 সালে তিনি এমবি পাশ করেন। এমবি, এমবি খেয়াল করো, এমবি, এমবি হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ মেডিসিন, যেটা বর্তমানে হয়েছে এমবিবিএস, এমবিবিএস স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তখন ছিল এমবি। এমবি পাশ করেন পাটনা মেডিকেল কলেজ থেকে 1927 সালে। এরপরে তার কর্মজীবনে তিনি কি করেন? মেডিকেল অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন এবং টানা দীর্ঘ 40 বছর তিনি প্যাথোলজিস্ট হিসেবে কাজ করেছেন, এই মেডিকেল প্রফেশনে ছিলেন। আচ্ছা, তো সাহিত্য অঙ্গনে তার প্রবেশ কিভাবে? তোমরা দেখো তোমার বই লেখা আছে সাহিত্য অঙ্গনে প্রবেশ। তিনি এই যে শনিবারের চিঠি একটি পত্রিকা, এতে ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে সাহিত্যে তার আত্মপ্রকাশ বলেছে। বলা হয়েছে যে শনিবারের চিঠিতে তিনি ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখে সাহিত্যে আত্মপ্রকাশ। আসলে এই সাহিত্যে আত্মপ্রকাশ কিন্তু 1918 সালের ঘটনা। 1918 সালে তিনি, অর্থাৎ তিনি যখন এসএসসি পাশ করেন তখন, বা এসএসসি ক্লাস 10-এ থাকা অবস্থায় তিনি এই ব্যঙ্গ কবিতা এবং প্যারোডি লিখেছিলেন। এটি ছাপা হয়েছিল শনিবারের চিঠিতে। এর মধ্য দিয়ে বলা হচ্ছে সাহিত্যে তার আত্মপ্রকাশ। আসলে আত্মপ্রকাশ তারও আগে হয়েছিল 1915 সালে। উনি যখন ক্লাস 7 বা সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্র, সেই অবস্থা থেকে তিনি লেখালেখি করতেন। এই 18 সালের যে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতার প্যারোডি লিখার মাধ্যমে কিন্তু সাহিত্য অঙ্গনে তার কিন্তু একটা পাকা একটা অবস্থান কিন্তু তৈরি হয়। এই 1915 সাল থেকে তিনি যখন লেখালেখি করতেন ছদ্মনামে, খেয়াল করো, বনফুল, এই ছদ্মনামে, এই ছদ্মনামটা তিনি বেশিরভাগ ব্যবহার করেছিলেন শিক্ষকদের থেকে নিজেকে আড়াল করার জন্য, শিক্ষকরা যাতে না জানতে পারে। হ্যাঁ, এবং এই সাহিত্যে অনেকে কিন্তু তোমরা জানো যে ছদ্মনাম ব্যবহার করেছেন। রবি ঠাকুর করেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন, কাজী নজরুল ইসলাম করেছেন, অনেকে করেছেন।
তো সবাই কিন্তু আবার স্বনামে প্রতিষ্ঠিত হয়েছেন, ইনি কিন্তু ছদ্মনামে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই বনফুল থেকে তার নামটা আর বেরিয়ে আসেনি। সেই 1915 সালে তার প্রথম কবিতাটা কিন্তু মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর 18 সালে এই যে শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতার প্যারোডি লেখার মধ্য দিয়ে সাহিত্য অঙ্গনে তার একটা স্থায়ী আসনটা তিনি গেড়ে ফেলেন। এছাড়া তিনি প্রবাসী পত্রিকায় 1 পাতা 8 পাতার গল্প লিখতেন। গল্পগুলো আকারে খুব ছোট, অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ ছিল। আচ্ছা, এরপরে দেখো তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ বনফুলের গল্প। এগুলো হচ্ছে গল্প। তিনি প্রায় 5 শতাধিক 568টি গল্প লিখেছেন। বনফুলের গল্প, বনফুলের আরো গল্প, বাহুল্য, তন্নী, বিন্দু বিসর্গ, অনুগামিনী, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। ঠিক আছে, এরপরে দেখো তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস। তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন। উপন্যাসের সংখ্যা 60টি। তো এর মধ্যে উল্লেখযোগ্য লিখলাম আমরা তৃণখণ্ড, তোমার বই লেখা আছে কিছুক্ষণ, দৈরথ, নির্মুখ, সে ও আমি, জঙ্গম, অগ্নি প্রভৃতি। এছাড়াও তার কিছু কবিতা, বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী কবিতা। ঠিক আছে, তিনি কবিতা প্রায় 1000 খানিক কবিতা লিখেছেন। জীবনী নাটক, জীবনী নাটকের পথিকৃৎ বলা হয় তাকে। এই যে শ্রী মধুসূদন এবং বিদ্যাসাগর দুটি নাটক লিখেছেন, তাকে জীবনী নাটকের পথিকৃৎ। বাংলা সাহিত্যে তিনি ছিলেন পায়োনিয়ার, অগ্রদূত, পথিকৃৎ। তার পুরস্কারের কথা খেয়াল করো, তার এই যে এই পদ্মভূষণ উপাধি, খেয়াল করেছ, পদ্মভূষণ উপাধি তিনি লাভ করেন। এছাড়া অনেকগুলো পুরস্কার, শরৎচন্দ্র পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, হ্যাঁ, জগত্তারিণী পদক, তারপরে ডিলিট উপাধিও পেয়েছিলেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তো এখানে আমাদের পদ্মভূষণ উপাধি কিন্তু তার উল্লেখযোগ্য পুরস্কার। তারপর দেখো তার মৃত্যু 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায়। ঠিক আছে, তো তিনি যেই ছোট গল্পটা লিখেছেন নিম গাছ, চলো আমরা এখন এই গল্পটা নিয়ে কথা বলি। দেখো, নিম গাছ লিখেছেন বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কেউ কি করছে? ছালটা, ছাল অর্থ কি? গাছের বাকল। এখানে নিম গাছের বাকল বোঝানো হচ্ছে, বাকল। ঠিক আছে, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। সিদ্ধ করা আমরা বুঝি পাতাগুলো ছিঁড়ে নিয়ে শিলে পিষছে কেউ। পাতাগুলো ছিঁড়ে, শিলে পিষাটা কি? শিল বাটা করা। শিলের উপরে শিল একটা পাথর, এর উপরে বাটা দিয়ে এটাকে পিষা। কেউ বা ভাজছে গরম তেলে। তাহলে এখানে বলছে ছালের কথা, ছালটাকে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। এখানে বলছে নিম গাছের পাতাগুলো ছিঁড়ে শিলে সেটাকে বাটা করছে, পাতার কথা বলা হচ্ছে, পাতা, ছাল। কেউ বা ভাজছে গরম তেলে, এই পাতাগুলোকে কেউ গরম তেলে ভাজছে। তাহলে ছাল এবং পাতার কথা বলা হলো। দেখো, খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। এগুলো কেন করছে? কোথায় লাগাবে? যাদের খোস আছে, এই খোসটা একটা চর্মরোগ, চামড়ার উপরে খোস পড়ার মতো। দাঁত, এটা বিশেষ ধরনের চর্মরোগ, তাও চামড়ার উপরে হয়। হাজা, এই হাজাটা হবে তোমার এই আমরা পানি বা কাদার মধ্যে যদি অনেকক্ষণ থাকি তাহলে দেখি যে পায়ের আঙ্গুল বা হাতের আঙ্গুলের মাঝে একটু এটা এই সিক্ত হয়ে, ভিজা হয়ে, এখানে এক ধরনের এই তোমার ইয়ে হয়ে যায়, ক্ষত হয়ে যায়, সেটাকে বলা হয় হাজা। কোষ, দাঁত, হাজা, চুলকানি, এই 4টা রোগের কথা, এগুলো সবগুলো চর্মরোগ, এগুলোতে লাগাবে। তাহলে নিম গাছের ছাল এবং পাতাগুলো কেন? কেউ সিদ্ধ করছে, কেউ পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা গরম তেলে ভাজছে। এটা কেন করছে? এগুলোতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ, মহৌষধ, মহা ঔষধ, মহা ঔষধ। অব্যর্থ মানে হচ্ছে যেটা ব্যর্থ হয় না, যেটা বিফলে যায় না, সফল।
অর্থাৎ চর্মরোগের এটি অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, অনেকে কচি পাতাগুলো খায়, এমনি কাঁচাই খায়, কিংবা ভেজে বেগুন সহযোগে, কিংবা কি করে বেগুনের সাথে ভেজে একটু মজা করে খাওয়ার জন্য বেগুন ভেজে বেগুনের সাথেও খায়। যকৃতের পক্ষে ভারী উপকার। যকৃতটা আমরা জানি লিভার বা কলিজা বা লিভার আমাদের শরীরের একটা বিশেষ অঙ্গ। যকৃতের পক্ষে ভারী উপকার। কোনগুলো? এই যে নিমের পাতাগুলো। কচি ডালগুলো ভেঙ্গে চিবোয় কত লোক, ডট ডট ডট। কচি ডালগুলো, নিমের কচি ডালগুলো ভেঙ্গে চিবায় কত লোক। এখানে চিবোয় বলতে মেসওয়াক করে, দাঁত পরিষ্কার করে, দাঁত ভালো থাকে। কেন সেটি? তাহলে ডালগুলো কিসের জন্য ভালো? দাঁতের জন্য, দাঁত ভালো থাকে। আর কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ কারা? যারা এই যে গাছগাছালি পরিশোধন করে সেখান থেকে এই মানব রোগের চিকিৎসা করে সেগুলো দিয়ে, তাদেরকে বলা হয় কবিরাজ। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, মানে এগুলোর উচ্চ প্রশংসা করে। নিম গাছের বাড়ির পাশে গজালে জন্মালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞ কারা? যারা অভিজ্ঞ, যারা জ্ঞানী, বয়স্ক, তাদেরকে আমরা বিজ্ঞ বলি। বাড়ির পাশে গজালে, এই গজালে মানে হচ্ছে জন্মালে, মানে আমরা রোপণ করি না, এটা এত উপকারী কিন্তু এটাকে আমরা রোপণ করি সেটা বলে নাই, বলছে গজালে যদি বাড়ির পাশে সেটি জন্মায় তাহলে বিজ্ঞরা খুশি হন। বলে কি বলে? নিমের হাওয়া ভালো, নিমের হাওয়াটা ভালো, থাক কেটো না। নিমের হাওয়াটা মানে নিমের বাতাসটা ভালো, নিমের ছায়াটা ভালো, নিম গাছের এই যে বাতাসটা বা এর ছায়াটা সেটি স্বাস্থ্যের পক্ষে উপকারী, সে কথাটা বলা হচ্ছে। থাক কেটো না, এটাকে কাটবে না, কাটে না কিন্তু যত্নও করে না। খেয়াল করো, এত ভালো একটা জিনিস, পরিবেশের জন্য ভালো, আমার মানব স্বাস্থ্যের জন্য ভালো, মানব স্বাস্থ্যের অনেকগুলো রোগের জন্য, আমরা জানলাম চর্মরোগ, যকৃৎ, অনেকগুলো জিনিস, দাঁত, এগুলোর জন্য ভালো, সবকিছুর জন্য ভালো, তারপরেও সেটাকে কাটেও না, আবার যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিক থেকে আবর্জনা এর গোড়ায় এসে জমে। শান দিয়ে বাঁধিও দে। শান, এই শানটা কি? শানটা হচ্ছে তোমার ইট, সিমেন্ট, বালি এগুলো দিয়ে এই গাছের গোড়ার চারপাশে যে বেড়ি করে দে সেটাকে বলা হচ্ছে শান। শান দিয়ে বাঁধিও দে, কেউ শান দিয়ে বাঁধিয়ে দে, সে আরেক আবর্জনা। এটা আরেক ধরনের আবর্জনা। কেন? এই যে গাছের স্বাভাবিক বৃদ্ধিতে এটি এই বাধা সৃষ্টি করে, এটা একটা। আর একটা হচ্ছে শান দিয়ে বাঁধানোর কারণে সেখানে গিয়ে অনেকে হয়তো বসবে, খোঁজ গল্প করবে, তারপরে বাড়তি কিছু তাদের যে খাওয়ার পরে উচ্ছিষ্টাংশ সেটা হয়তো সেখানে ফেলে দেবে। আবর্জনা তো এমনি এসে জমা হয়, এটার যেহেতু কেউ যত্ন করে না, সে আরেক আবর্জনা, এই অর্থে বলা হয়েছে। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, হঠাৎ করে একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, গাছের ছাল তুললো না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, কোনোটাই করেনি। ডাল ভাঙেনি, পাতা ছিঁড়েনি, ছাল তুলেনি, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। ঠিক আছে? বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি। তাহলে এই লোকটি কি করছে? মুগ্ধ দৃষ্টিতে কেন চেয়ে রইল? সে নিম গাছের সৌন্দর্যে অভিভূত হয়েছে এবং সে ব্যক্ত করছে, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, অর্থাৎ নিম গাছের সৌন্দর্য এবং রূপের সে প্রশংসা করছে এবং এতে সে মুগ্ধ হয়েছে। অথচ নিম গাছ থেকে সে কিছুই গ্রহণ করেনি, তার ছাল তুলেনি, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙলো না। যেটা আমরা আগে দেখেছি, লোকেরা কি করে পাতা ছিঁড়ে, ছাল ছাড়িয়ে নেয়, পাতা ছিঁড়ে, তারপরে তোমার ডাল ভেঙে সেটাকে এই মেসওয়াক হিসেবে ব্যবহার করে। অর্থাৎ নিম গাছের প্রত্যেকটা জিনিস লোকজন ব্যবহার করছে, সাধারণ মানুষ ব্যবহার করছে এবং কবিরাজরা তো করছেই, যেহেতু প্রশংসায় পঞ্চমুখ, বিভিন্ন রোগের এটি কাজ করে। কিন্তু এই লোকটি কিছুই করলো না, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, বলল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। নিম গাছের ফুলগুলো দেখো থোকা থোকা থাকে, গুচ্ছ আকারে, এই ফুলগুলো কি বাহার, কি সুন্দর। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এই সায়রে অর্থ হচ্ছে সমুদ্র।
তাহলে এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে। নক্ষত্র আমরা জানি আকাশের তারকা, তারা যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে। এই সবুজ সমুদ্রে যেন তারা নেমে এসেছে। কাদের কথা বলা হয়েছে? এই যে ফুলগুলো, নিমের ফুলগুলো যেগুলো থোকা থোকা থাকে, ঠিক আছে? বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। একে কবিরাজ নয়, কবি। হচ্ছে কবি। যে কবি, কবিরা হচ্ছে যে কি নন্দন প্রিয়, সৌন্দর্য প্রিয়, ঠিক আছে? এই নিম গাছের সৌন্দর্য এবং রূপে তিনি অভিভূত হয়েছেন, মুগ্ধ হয়েছেন, হ্যাঁ, এবং এই উচ্ছ্বাসপূর্ণ কথাগুলো তিনি ব্যক্ত করেছেন। তিনি কবিরাজ নয়, কবি। তাহলে কবি কি করলো? নিম গাছের প্রশংসা করলো। আচ্ছা, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সাথে চলে যায়। কার সাথে? কবির সাথে। কিন্তু পারলে না। পারলে না কেন চলে যাওয়ার ইচ্ছে করলো? এই নিম গাছের প্রশংসা তো কেউ করেনি, সবাই শুধু নিম গাছ থেকে উপকার নিয়েছে, সেবা নিয়েছে, নিম গাছকে ব্যবহার করেছে। সে কারণে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। খুব গুরুত্বপূর্ণ কথা। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। ইচ্ছে করলে তো আর চলে যাওয়া যাবে না। শিকড়ের বিস্তৃতি অনেক দূর, মাটির ভিতরে অনেক দূর গিয়েছে, এবং এটি ডালপালা, এই শিকড়ের শাখা প্রশাখা বেরিয়ে সেটি আর বিস্তৃত হয়েছে। সুতরাং এই ইচ্ছে করলে চলে যাওয়া যাবে না। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই, বাড়ির পিছনে যে আবর্জনার স্তূপ গাদা, তার মধ্যেই দাঁড়িয়ে রইল সে। অর্থাৎ আগে যেভাবে অনাদরে এবং অবহেলায় স্তূপের মধ্যে দাঁড়িয়েছিল, এখনো সেভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কি বুঝলাম? নিম গাছের কথাগুলো সুন্দর করে আসছে, এই যে কবিতার ঢঙে কবিতার মতো চরণ করে এসেছে, দেখেছ? তো এতক্ষণ পর্যন্ত আমরা নিম গাছের কথা। এরপরে খেয়াল করো শেষ লাইনটা, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এক দশা। এটা আবার কি বললো? ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এতক্ষণ পর্যন্ত আমরা বললাম নিম গাছ নিয়ে, নিম গাছের এই রূপ, নিম গাছের এই যে তোমার আমরা পড়লাম নিম গাছের কি পড়লাম? রূপ, নিম গাছের উপকারিতা, এইগুলোর বিবরণটা এসেছে। কিন্তু শেষ লাইন খেয়াল করো, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে হঠাৎ করে এখানে এখানে চলে আসলো গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা। এতক্ষণ পর্যন্ত কোনো কথাই ছিল না। এই যে এটিকে বলা হচ্ছে ম্যাজিক লাইন। ম্যাজিক লাইন কেন বলা হচ্ছে ম্যাজিক লাইন? বা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম নিম গাছ, হঠাৎ করে চলে আসলো তোমার গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এই যে ছোট গল্প, খেয়াল করো তোমরা, এই যে ছোট গল্পকে যখন আরো ছোট হয়, এটা একটা বিশেষ ধরনের ছোট গল্প। এটাকে আমরা এখানে রূপক গল্প বলতে পারি, রূপক গল্প, ঠিক আছে? বা প্রতীকী গল্প, এখানে বই প্রতীকী গল্প বলা হয়েছে। নিম গাছ প্রতীকে কিন্তু এই লক্ষ্মী বউটার কথা তুলে ধরা হয়েছে। আবার অনুগল্প বলতে পারি আমরা এটাকে, অনুগল্প, ঠিক আছে? অনুগল্প, যেমন এটাকে আমরা এই যে এই ফ্ল্যাশ ফিকশন, অর্থাৎ ফ্ল্যাশ ফিকশনটা কি? এই যে অনুগল্প, খুব ছোট আকারের যে গল্পগুলো, যেটা এটা এই যে প্রতীকী গল্প, এটা একটা প্রতীকী গল্প। এই একটা লাইনে কি করেছে, হঠাৎ করে এতক্ষণ পর্যন্ত আমরা নিম গাছের কথা বলেছি, শেষ লাইনে গিয়ে দেখলাম আমরা এটা একেবারে এই অন্য কিছু বুঝাচ্ছে। এটা নিম গাছকে বুঝাচ্ছে না, এই গল্পের কথাটা নিম গাছকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার কথা। তো এই যে অনুগল্পগুলো, এগুলো বলা হচ্ছে শেষ লাইনে, এক লাইনের মধ্যে তিনি সীমাহীন আখ্যানকে পুরে দিয়েছেন, বিশাল একটা গল্পকে এখানে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সেটা কিভাবে? তোমরা এই বিশ্ব সাহিত্যে আমরা যদি ছোট গল্পের কথা, যদি অনুগল্পের কথা যদি খুঁজি, তাহলে একেবারে ছোট গল্প সেটি দেখবো মাত্র 6 শব্দে, মাত্র 6 শব্দে
6 শব্দের গল্প, 6টা শব্দে লেখা আছে। এটা মার্কিন এই তোমার সাহিত্যিক এবং কবি, এই সাহিত্যিক এবং তিনি সাংবাদিকতা করেছেন আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে তিনি এই এই 6 শব্দের এই গল্পটা অনুগল্পটা লিখেছেন। এটা ছিল এরকম যে ফর সেল, ফর সেল বেবি শুজ, বেবি শুজ নেভার ওর্ন। এটি হচ্ছে বিশ্ব সাহিত্যের সবচেয়ে ছোট গল্প, সবচেয়ে ছোট গল্প, 6 শব্দে। তো এটাতে একটু খেয়াল করো যে এখানে এই ফর সেল, এটা আমরা বুঝি বিক্রয়ের জন্য, সহজ কথা, এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না। বেবি শুজ, শিশুর জুতো, হ্যাঁ জুতো, তাহলে শিশুর জুতো বিক্রি হবে, তো এটা তো তেমন কিছু না, বোঝাই যাচ্ছে না। এখন এটা খেয়াল করো তো, নেভার ওন, যেটা কখনো পরিধান করা হয়নি, নেভার ওন, তাহলে বিক্রয় করা হবে কি শিশুর জুতো যেটা কখনো পরিধান করা হয়নি। তো যেটা কোনো পরিধান করা হয়নি, এটার সম্ভাব্য উত্তরগুলো কি হতে পারে? যে একেবারে নতুন হতে পারে, নিউ, এটাই তো আমরা ভাববো, কিন্তু এটা এটা হলে তো হচ্ছে না। এটা তেমন কিছু না, এটা একটা দোকানের একটা সাইনবোর্ডের মতো হতে পারে, দোকানে বিজ্ঞাপনের মতো হতে পারে, কিন্তু আসলে সেটা নয়। এখানে এই যে নেভার ওন দিয়ে ফর সেল বিক্রি হবে, শিশু জুতা বিক্রি হবে, এই নেভার ওন দিয়ে যেটা কখনো পরিধান করা হয়নি, এটার পেছনে একটি এই তোমার দুঃখজনক কাহিনী এর পেছনে রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে কি, বাচ্চাটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে। যে বাচ্চার জন্য জুতো কিনে হয়েছে সে বাচ্চার হারিয়ে গেছে, এটা কখনো পড়েনি। এটা একটা এটা এটা দীর্ঘ একটা একটা দুঃখের একটা কাহিনী কিন্তু এখানে আছে। এই যে টুইস্টটা এখানে, এই যে শেষে গিয়ে টুইস্টটা হবে, এই যে চমৎকারী বা ম্যাজিক লাইন, এখানে ম্যাজিক লাইনটা হচ্ছে, ম্যাজিক ওয়ার্ডগুলো হচ্ছে নেভার ওন। ঠিক একইভাবে এতক্ষণ পর্যন্ত আমরা নিম গাছ, নিম গাছ, নিম গাছ, নিম গাছ, নিম গাছের এই এই ছালের কথা পড়লাম, ছাল ছাড়িয়ে কেউ সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে কেউ শিলে পিষছে, কেউ বা গরম তেলে ভাজছে। এগুলো কি জন্য করছে? এগুলো এই যে চর্মরোগের মহৌষধ, এগুলো লাগাবে সে কারণে। আর কেউ কচি পাতাগুলো খায়, এমনি কাঁচা খায়, আবার একটু স্বাদ পাওয়ার জন্য সেটাকে বেগুন বেগুন সহযোগেও খায়। এর যকৃতের পক্ষে উপকার, সবগুলো আমরা পড়লাম। দাঁতের এই কচি ডালগুলো তোমার মেসওয়াক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, বাড়ির পাশে যদি নিম গাছ গজায় বিজ্ঞরা খুশি হয়, কবিরাজরা তো এমনি প্রশংসা পঞ্চমুখ। ঠিক আছে, এবং এটার যে অনাদর অবহেলা, এটাকে কাটেও না, যত্নও করে না। তারপরে বলা হলো একদিন এক নতুন ধরনের লোক আসলো, সে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো সেই নিম গাছের এই 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 তোমার ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে সে কিছু এই নিম গাছের রূপ সৌন্দর্যে অভিভূত হয়ে কয়েকটা কথা বলল, চলে গেল। নিম গাছের ইচ্ছে হলো তার সাথে চলে যেতে, কিন্তু নিম গাছ কেন যেতে পারলো না? তার শিকড় অনেক দূর চলে গিয়েছে, এটা সম্ভব নয়। সে হচ্ছে কবি। এই কথাগুলো বলে একদম শেষ লাইন, এই যে ম্যাজিক লাইন যেটা বলা হচ্ছে, ওদের বাড়ির গৃহকর্ম, গৃহকর্ম হচ্ছে যে গৃহকর্ম করে নিপুণা দক্ষ লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এক দশা। কোন দশাটা? নিম গাছের মতো। নিম গাছ হচ্ছে উপমান, আর উপমেয় হচ্ছে লক্ষ্মী বউটা। নিম গাছ প্রতীকে লক্ষ্মী বউটার কথাটা বলা হচ্ছে, এখানে নিম গাছ সম্পর্কে বলা হচ্ছে না। তো লক্ষ্মী বউটার যে এক দশা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো নিম গাছটা খেয়াল করো, এই যে প্রয়োজনের দিক থেকে আমি যদি বলি যে নিম গাছ লিখলাম, আবার লক্ষ্মী বউটা লিখলাম, লক্ষ্মী বউ। তো প্রয়োজন কোথায়? এটা পরিবেশে প্রয়োজন, পরিবেশে প্রয়োজনীয়, আর লক্ষ্মী বউটা গৃহে প্রয়োজনীয়, গৃহে প্রয়োজনীয়।
ঠিক আছে। তারপর এটার অনেক গুণ আছে, কার? নিম গাছের অনেক গুণ আছে, আছে না? ঠিক একইভাবে লক্ষ্মী বউটারও অনেক গুণ আছে। তারপরে আমরা দেখি যে নিম গাছটা, সবাই নিম গাছ থেকে উপকার নেই, সবাই উপকার নেই, সবাই উপকার নেই, সবাই উপকার নেই। আর এখানে লক্ষ্মী বউ থেকে সংসারে সবাই সেবা নেই, সবাই সেবা বা সহায়তা নেই, সেবা নেই, সহায়তা নেই। ঠিক আছে। তারপর দেখো এই কিন্তু সবাই কিন্তু সহানুভূতিহীন, নিম গাছের প্রতি সহানুভূতিহীন, সহানুভূতিহীন। এখানে একই অবস্থা, সহানুভূতিহীন লক্ষ্মী বউয়ের প্রতি সংসারে সবাই যদিও এই সেবা নেয় কিন্তু সহানুভূতিহীন। তারপরে এটা শেকড় অনেক দূর, শেকড় মাটির সাথে একটা শেকড়ের সম্পর্ক, শেকড়টা বিস্তৃত হয়েছে, শেকড়ের বন্ধনে আবদ্ধ, শেকড়ের বন্ধনে আবদ্ধ, শেকড়ের বন্ধনে আবদ্ধ। আর লক্ষ্মী বউটা কি? সংসারের সম্পর্ক জালে, সংসারের সম্পর্ক জালে আবদ্ধ, সম্পর্ক জালে আবদ্ধ। ঠিক আছে। এ নিম গাছ অনাদরে অবহেলায় জীবন কাটায়, এটা অনাদরে অবহেলায় জীবন কাটায়, একই অবস্থা। তাহলে এই যে এই এখানে গল্পকার যে বললেন যে নিম গাছ এবং লক্ষ্মী বউটার, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা, এটা কেন বলেছেন? এটা বলেছেন যে এক দশা আমরা দেখলাম, নিম গাছ পরিবেশের জন্য প্রয়োজনীয়, লক্ষ্মী বউটা গৃহ প্রয়োজনীয়। নিম গাছের অনেক গুণ আছে, লক্ষ্মী বউটার অনেক গুণ আছে। সবাই উপকার নেয় নিম গাছ থেকে, কেউ ছাল তুলে নেয়, কেউ পাতা ছিঁড়ে নেয়, কেউ ডাল ভেঙে নেয়, এবং এটা বিভিন্নভাবে ব্যবহার করে, সবাই শুধু উপকারই নেয়। আর এখান থেকে লক্ষ্মী বউ থেকে সবাই সেবা নেয়, সহায়তা নেয়। অর্থাৎ একেবারে এই আমরা তোমার সুপ্রাচীন কাল থেকেই আমরা গ্রাম বাংলার লক্ষ্মী বউদের চিত্র যদি খেয়াল করি, এখন হয়তো 91 এই তোমার একক পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলিতে সেটা শহরের চিত্রটা ভিন্ন, কিন্তু গ্রামীণ চিত্রটা একসময় ছিল সেই আমাদের মায়েরা, গৃহবধূরা সেই কাক ডাকা ভোরে উঠে সকালের গৃহস্থালী কাজ শুরু করে একেবারে মধ্যরাতে ঘুমোতে যেতেন। সবার আবদার, পরিবারের সকল সদস্যদের চাহিদা মেটানো যেন ছিল তার কাজ। সবার এই সহযোগিতা এবং গৃহস্থালী সমস্ত কাজের সম্পাদনা করা, এটা ছিল তার কাজ। অর্থাৎ সবাই এক কথায় বলতে পারি যে সবাই তার থেকে সেবা নেয়, সহায়তা নেয়। ঠিক আছে, নিম গাছের প্রতি খেয়াল করো, সহানুভূতিহীন, কাটে না কিন্তু যত্নও করে না, এই যে সহানুভূতিহীন, জানে সেটি ভালো তারপরে কিন্তু সহানুভূতিহীন। ঠিক একইভাবে এই পরিবারের এই যে কোথায় একজন গৃহবধূ, আমাদের এই যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় এই নারীরা তাদেরকে তাদের এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গৃহস্থালী কাজে তাদের নিজেদেরকে আবদ্ধ করেছে, এবং এই প্রাত্যহিক ভাবে এই কাজগুলো তারা করে যাচ্ছে, গৃহস্থালী এই কাজগুলো করে যাচ্ছে। কোথায় তাদের সুখ, কোথায় তাদের দুঃখ, কোথায় তাদের কোথায় কি প্রয়োজন, এগুলো দেখার জন্য কেউ নেই। সবাই ধরে নিয়েছে এই গৃহবধূ বা নারীর কাজটা হচ্ছে এটাই, মানে পরিবারের সদস্য যখন যে যেটা চাইবে, হ্যাঁ, সেটি যেন তার তিনি সম্পাদন করতে বাধ্য। তো সেই জন্য বলা হচ্ছে যে কি, এই সহানুভূতিহীন নিম গাছ, নিম গাছ, নিম গাছের প্রতি আমরা সহানুভূতিহীন। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করি যে এই গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার প্রতিও পরিবারের অন্য সদস্যরা বা আমরা সবাই সহানুভূতিহীন। এই যে আরেকটা কথা, শেকড়ের বন্ধনে আবদ্ধ, নিম গাছটার ইচ্ছে করছে এই যে কবির প্রশংসা শুনে নিম গাছটার ইচ্ছে হচ্ছে সে তার সাথে চলে যেতে, আসলে সে যেতে পারছে না,
কেন যেতে পারছে না? তার শেকড়ের বন্ধনে আবদ্ধ। ইচ্ছে করলে তা যাওয়া যায় না, শেকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে এই যে মানুষ হিসেবে যে মানবিক সত্তা, মনুষ্য সত্তার যে বিষয়টা, আমরা যে নারী পুরুষের যে বিভেদটা করে থাকি, বিভাজনটা, বৈষম্যটা করে থাকি, সেই বৈষম্যের প্রতি কিন্তু ইঙ্গিত করা হয়েছে। যখন কবি প্রশংসা করলো নিম গাছের ইচ্ছে হলো তার সাথে চলে যেতে, সে কিন্তু শেকড়ের বন্ধনের কারণে সে যেতে পারছে না। ঠিক একইভাবে এই গৃহবধূ, এই লক্ষ্মী বউটার কেউ যদি রূপ সৌন্দর্যে প্রশংসা করে, তখন তার সে যেন জ্ঞান ফিরে পায় যে মানুষ হিসেবে তার তো অন্য 10 জনের মতো বেঁচে থাকার বা এই অধিকার পাওয়ার তার অধিকার আছে। এই বিষয়টা তাকে নাড়া দেয় এবং তার ইচ্ছা হচ্ছে তার যে স্বীকৃতি, তার যে এই যে রূপ গুণের যে প্রশংসা যদি অন্যরা করে, তার যে স্বীকৃতি দেওয়া, এর মধ্য দিয়ে তার মধ্যে এই বোধটা জেগে ওঠে। এবং এই বোধটা জাগার মধ্য দিয়ে পাঠক সমাজে যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে নারী পুরুষ ভেদাভেদ নয়, নারীর প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করা উচিত নয়, যেহেতু নারী পুরুষ মিলেই কিন্তু এই মানব সমাজ এবং মানব সমাজের উন্নয়নে বা সভ্যতার বিকাশে প্রত্যেকেরই সমান অবদান আছে। সুতরাং বৈষম্যহীন আচরণ যাতে আমরা করতে পারি, সম আচরণ যাতে করতে পারি, সেই বোধটা আমাদের মননে, আমাদের চিন্তার জগতে লেখক দিতে চেয়েছেন। এরপরে দেখো, শেকড়ের বন্ধনে যেমন আবদ্ধ নিম গাছ, ঠিক একইভাবে সংসারের সম্পর্ক জালে আবদ্ধ। যে সংসারের সম্পর্ক জাল, সন্তান, তারপরে স্বামী, হ্যাঁ, তারপরে আরো নানান নাতি নাতনি সব মিলে এগুলো এক ধরনের সম্পর্কের জালের মতো, ওই যে শেকড়ের মতো, নিম গাছের শেকড়ের মতো। সেই জন্য এই তোমার নিম গাছ যেভাবে যেতে পারে না, ঠিক একইভাবে এই গৃহবধূ, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও যাওয়ার কোনো উপায় নেই। সংসারের এই সম্পর্ক জালকে ছিন্ন করে তার যাওয়ার কোনো উপায় নেই। সর্বশেষ আমরা খেয়াল করি, অনাদরে অবহেলায় সে জীবন কাটায়। কে? নিম গাছ। ঠিক একইভাবে তোমার এই আমরা লক্ষ্য করি যে বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটাও তার জীবনটা কাটে সংসারে অনাদরে, অবহেলায়। তাকে আসলে তার কিসে ভালো কিসে মন্দ সে খবর কেউ যেন রাখে না, রাখতে চায় না। এই বিষয়টা কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে। ঠিক আছে? তো লক্ষ্মী বউটা আমাদের এই যে প্রাত্যহিক জীবন সংসারে জালে আবদ্ধ, এবং এই গল্পে নারীর অবদান, সংসারে নারীর অবদান, তার অবস্থান এবং তার প্রতি যে অবহেলা, এই চিত্রটি কিন্তু অতি চমৎকারভাবে গল্পকার বনফুল এই নিম গাছ নামক প্রতীকী গল্প বা রূপক গল্প বা অনুগল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই যে শেষ লাইনটি বলা হচ্ছে ম্যাজিক বাক্য, এবং এর মধ্যে বলা হচ্ছে তিনি সীমাহীন আখ্যানবাগ জুড়ে দিয়েছেন। আখ্যান হচ্ছে গল্প, আমরা বিশ্লেষণ করলে এটাকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে? তো এই যে এই কাজটি তিনি করেছেন, এটা কিন্তু বাংলা সাহিত্যে এই জাতীয় লেখাটা এটাও বিরল। কিন্তু তার লেখাগুলো তিনি প্রায় যখন লিখতেন, ছোট ছোট গল্প লিখতেন, কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য ছিল। হ্যাঁ, তো এই রূপক গল্প বা প্রতীকী গল্পের ক্ষেত্রেও তিনি কিন্তু বাংলা সাহিত্যে অনন্য। তো ঠিক আছে, আজকের আলোচনা এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।